বিরতির আগে আবু রাজ্জাককে আপনাকে প্রশ্ন করছিলাম যে আসলে দূরত্বটা কোন জায়গায় তৈরি হচ্ছে। দূরত্বটা তৈরি হয়েছে কোথায় আমি বলি আপনাকে। সেলিম ভাই বললেন আন্দোলন করছে, একটা প্ল্যাটফর্ম লাগে আন্দোলনের, এটা ঠিক। কারণ যদি টানা জুলাইয়ের 1 তারিখ পর্যন্ত খুব পিসফুলি শেখ হাসিনা থাকতে পারত, খুব পিসফুলি, তাহলে কি ওই 1 তারিখ থেকে 5ই আগস্টের মধ্যে তারা ফেলে দেওয়া যাইতো না? এটা তো পারতো না। তার মানে একটা অবস্থান ছিল, একটা অবস্থা ছিল তার বিরোধী। সেই বিরোধী অবস্থানটা কারা রাখছে? রাজনীতিবিদরা, এই বিভিন্ন দলের। আর আমরা যারা টক শোতে করছি আমরাও কিন্তু কথা বলছি, সেটাও এক ধরনের বিরোধিতা। বাট ফাইনালি যখন একটা মঞ্চ হয়ে গেল তখন একটা প্রশ্ন আসলো, জীবন দেবে কারা? অলিখিত প্রশ্ন, তা নাহলে আপনি থামাইতে পারবেন না। তো এই যে জীবন দেওয়ার ঝুঁকিটা এই ছেলে পেলেরা নিছে, যার জন্য একটা টার্নিং পয়েন্ট হয়ে গেছে। সেই কারণে আপনি তার স্বীকৃতিটা তার দরকার। কিন্তু এখন যদি সেটাকে আমরা ওই তারপর থেকেই যখন দেখলাম একটা পর্যায়ে যে তাদের এইটাকে ইনডাইরেক্টলি ভাষাগতভাবে মবের ভিতরে ঢুকানো হচ্ছে, আইনগতভাবে সঠিক না, এবং বিপ্লব হিসাবে ট্রিটমেন্ট হয় নাই। বিপ্লব হিসেবে ট্রিটমেন্ট তো খালি ওই কয়টা লোকের দায়িত্ব না, বিপ্লব হিসেবে ট্রিট করার দায়িত্ব রাজনীতিবিদদেরও ছিল তাইলে, কিন্তু সেটা তো করা হয় নাই। এটা তো সত্য, বড় বড় রাজনৈতিক দল তো সেটা করে নাই। না করাই কি হয়েছে, তারা একটা সময় ফ্লোটিং হয়ে গেছে। তারপরে নানান বক্তব্যে টকশোতে তাদেরকে এনে যেভাবে কথাবার্তা বলে, তাদের ভিতরে একটা ভয় ঢুকে গেছে। ঢুকতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। তখন একটা পর্যায়ে আমার যেটা, আমি তাদের বডি ল্যাঙ্গুয়েজ, এখন যে বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে যে গণভোট নিয়ে বাস্তবায়ন, সেটাই বলতেছি। সেই ভয়ের কি আসলে কোনো বাস্তবতা আছে? না, শেষ পর্যন্ত তারা কি করবে, তাদের দরকার যে আমরা একটা ফ্লোটিং, আমাদের একটা ভেলা দরকার সমুদ্রের মধ্যে। সেই ভেলা হিসেবে তারা জামাতকে ধরছে। এটা আমার ব্যক্তিগত মত। আমি সেটা জানলো, নির্বাচনও হয়ে গেল। এখন দূরত্ব রয়েছে ওখান থেকে। 2 নম্বর, স্বাধীনতা বিরোধী শক্তির সাথে তারা যোগ দিছে। এটা অন্যদের মতে এটা একটা কালার হয়েছে সবকিছু। এখন যে জায়গাটা গণভোটের যে জটিলতাটা, ভাই যেটা বললেন, ইয়েস, দলের নেতাকর্মীরা সবাই যদি একটা ব্যক্তিকে মেনে নেয় যে উনি কাল ধরে প্রধানমন্ত্রী থাকতে পারবেন, উনি কাল ধরে দলের নেতা থাকতে পারবেন, উনি কাল ধরে সংসদীয় নেতাও থাকতে পারবেন, তাহলে তো অন্য লোকের আপত্তি করার কথা না। সেটা নিয়ে কারো মত, আমার দ্বিমত নাই, মনে করেন। কিন্তু সেই দলের নেতাই তো গণভোটটাকে বললেন হ্যাঁ জয়যুক্ত করতে। যখন হ্যাঁ জয়যুক্ত করতে বললেন, তাই তো হাঁটা জয়যুক্ত হয়েছে। কথার কথা বলছি আমি, তা না তো নাও হতে পারত। আপনি যখন হ্যাঁ জয়যুক্ত করতে বললেন, তো সেখান থেকে আপনি সরে আসার মানেই হচ্ছে এই যে আপনি ডিটারমাইন্ড যে আপনি 2/3 মেজরিটি পেয়েছেন, সেই মোতাবেক আপনার ক্ষমতার ভিতরে যাতে কোনো রকম ক্ষমতাটা এককভাবে থাকে, এককভাবে দলীয়ভাবে থাকে। কারণ তাদের যে দলীয় সংস্কার আছে তার ভিতরে কিছু আছে পাওয়ার শেয়ারিং, কিন্তু ওই দলটার মধ্যেই থাকবে। সেইটা রাখার জন্য এখন আপনি গণভোটের বিরুদ্ধে যাচ্ছেন, এখন আপনি আইনি তর্ক দিচ্ছেন। আপনারা তো সবাই সেন্সেবল, আপনি রাজনীতি করেন, আপনাদের কথা মানুষ ভোট দিল। যারা ভোট দিল তারা কতটুকু বোঝে না বোঝে দ্যাট ইজ ইমম্যাটেরিয়াল। কিন্তু যখন শীর্ষ দলের নেতা বলে, গ্রহণযোগ্য নেতায় বলে, তখন সবাই ভোট দিছে। আজকে যদি আমরা এখান থেকে সরে যাই, তাহলে লাভকার ক্ষতিকার সেই প্রশ্নটা আসবে। কেন আসতেছে? গণভোটের রায় আর দলীয় ইশতেহার কিন্তু এক কথা নয়। দলীয় ইশতেহারের ব্যাপারে দলের কোনো লোকের দ্বিমত নাই, উইদাউট এনি কোশ্চেন, দেয়ার ইজ নো কোশ্চেন অফ ভোটাভুটি। কাজেই দলীয় ইশতেহার ঠিক আছে, কিন্তু গণভোটের রায়টা যেটা হয়েছে, আমাদের গণভোটের রায়, আপনি আমাকে বলেন এটা বাস্তবায়ন করলে রাষ্ট্রের কোনো ক্ষতি হবে? নো। যদি বলেন এক্সটার্নাল ইস্যুতে আমার কোনো ক্ষতি হবে, যে অন্যান্য দেশের সাথে যে আমার সম্পর্ক, তাতে আমার কোনো ক্ষতি হবে? বিরোধী দল বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে, হবে না। ওইটা পরে আসতেছি। তারপর সাধারণ জনগণ তারা লাভবান হবে, সাধারণ জনগণ লাভবান হবে। রাষ্ট্রের কোনো ক্ষতি নাই, দেশের কোনো ক্ষতি নাই, পররাষ্ট্র নীতিতে এটার কোনো নাই, কিন্তু কোনো ইম্প্যাক্ট নাই। তাহলে আপনি বলছেন বিরোধী দল শক্তিশালী হয়ে যাবে। এই যে বিরোধী দল শক্তিশালী হয়ে যাবে, এটা ক্ষমতাসীন চায় না। এখানেই তো গণতন্ত্র নিয়ে আপনি তাহলে বিশ্বাসী না, পাওয়ার শেয়ারিং আপনি আদৌ বিশ্বাসী না। আপনি ওই ভয়টা পাচ্ছেন কেন যে আপনি পাওয়ার শেয়ারিং হইলে পরে আপনি প্রবলেমে পড়ে যাবেন? তার মানে আপনি ট্রান্সপারেন্ট না, ইউর ইন্টেনশন ইজ নট ফেয়ার।
আপনি যদি টু দি পয়েন্ট থাকেন, ইন অ্যাকর্ডেন্স ল থাকেন, কথার কথা বলছি, আপনার ভয়ের কি আছে, টেনশন কি আছে? তার মানে হচ্ছে যে আপনার স্বচ্ছতা থাকলে এটা নিয়ে আপনার কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা নয়। আমার কাছে সিম্পল কোশ্চেন এইটা। সেলিম ভাই, এটা একটু উত্তর দেন। এই প্রশ্নটা কিন্তু বারবার এসছে, যে প্রশ্ন হলো সরকার তো অনেক বেশি ক্ষমতাধর না, তাতে কোনো সন্দেহ নাই, রাষ্ট্র পুরোটাই পরিচালনা করে সরকার। এখন জুলাই সনদের মূল বিষয়টা যেটা আমরা দেখছি, যে বিরোধী দলকে শক্তিশালী করা, মানে সরকারকে একটা জবাবদিহিতার মধ্যে রাখা, শক্ত জবাবদিহিতার মধ্যে, যাতে আওয়ামী লীগের সময় যেভাবে একেবারে সব মানে সংশোধনী নিয়ে এসে নিজেদেরকে, দলকে এবং নিজের ক্ষমতাকে বাড়ানো। এখন প্রশ্ন হচ্ছে বিএনপি যেগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, ধরুন সংসদীয় কমিটিগুলোতে চেয়ারম্যান পদে আসবেন বিরোধী দল থেকে, অনেকগুলো নিয়োগের বিরোধী দল থেকে করবে, এই জায়গাগুলো সব নোট অফ ডিসেন্ট আছে। মানে বিএনপি কি আরেকটা বিরোধী দল, মানে মুক্ত দেশ চিন্তা করে কিনা? না দেখুন, যেরকম আওয়ামী লীগ বিএনপি তো সংস্কার চায় বলেই তো দীর্ঘদিন সেই সংস্কার শুধুমাত্র কি নিজেদের ক্ষমতা বাড়ানোর জন্য? নিজেদের ক্ষমতা বাড়ানোর জন্য না। বিএনপি জেনে শুনে বুঝেই আপনার সংস্কার কমিশনে গিয়েছে বা ঐক্যমত্য কমিশনে গিয়েছে, আলাপ আলোচনা করেছে, এবং পরবর্তীতে তারা কিন্তু আপনার এই যে জুলাই সনদে স্বাক্ষর করেছে। স্বাক্ষর করেছে। কিন্তু এই যে মানে যারা জুলাই সনদের বা জুলাইয়ের একমাত্র দাবিদার বলে অনেক সময় তারা নিজেরা বলে, বা আমরা অনেকে বলার চেষ্টা করি, কই তারা তো তখন স্বাক্ষর করে নাই, এমন তো কোনো সংযোজন বিয়োজন হয়নি। এখন কেন স্বাক্ষর করলেন তাইলে? আমরা তো সেখানে তাদের দাবি ছিল এইটা শুধুমাত্র স্বাক্ষর করলে হবে না, একটা আইনগত ভিত্তি দরকার। না, আইনগত ভিত্তি তো সংসদে দেবে তাদেরকে। তারা তো নির্বাচিত হয়ে আসার পরে স্বাক্ষর করেছে। নির্বাচনের পরে তো তারা স্বাক্ষর করেছে নাকি? স্বাক্ষর তো আগে করে নাই, নির্বাচনের পরে স্বাক্ষর করেছে। আমরা তো কিন্তু নির্বাচনের আগেই স্বাক্ষর করেছি, এবং আমরা কিন্তু হা ভোটের পক্ষে ছিলাম। এই যে আপনি বলেছেন যে আপনার এই মানে সংসদীয় কমিটির ব্যাপারে, সংসদীয় কমিটির কোনো মানে ব্যাপারে বিএনপি নোট অফ ডিসেন্ট দেয়নি, আমরাও সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছি না। সেখানে সংসদীয় কমিটি যেটা বলেছে যে আপনার সংসদীয় কমিটি গুরুত্বপূর্ণ বেশ কিছু চেয়ারম্যান পদগুলোতে বিরোধী দলগুলো থাকবে, এটা বিএনপি প্রস্তাব দিয়েছে, এবং সেখানে যে স্পেসিফিকলি 2-3টার প্রস্তাব দেওয়া হয়েছে, সেখানে বিএনপি সেটার সাথে দ্বিমত করে নেই। আপনার মানে পুরো ব্যাপারটা বুঝতে হবে এখানে। সেখানে কিন্তু অনেকগুলো ব্যাপার বিএনপি মোটা দাগে কয়েকটা ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়েছে, কিন্তু আবার বেশ কিছু প্রস্তাব তারা মেনেও নিয়েছে, কিন্তু সবগুলোতে নোট অফ ডিসেন্ট দেয়নি। কিন্তু নোট অফ ডিসেন্ট ছাড়া অনেকগুলো, এবং অনেকগুলো দল অনেক সময় তাদের অবস্থানগত দিয়েছে। এখন আপনি এটা বাস্তবায়ন করতে চাইলে, যেহেতু জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে, যেহেতু আপনার বিএনপি হা ভোটের পক্ষে ছিল, তাহলে আপনি বুঝতে হবে যে বিএনপি এটার পক্ষে আছে, এবং বিএনপি সংসদে প্রয়োজনীয় সংশোধন করে অথবা নতুন সংবিধান, সেটা সংসদে আলোচনা হবে যে কি পদ্ধতিতে আমরা। কোনো কারণে কি আপনাদের, আমি যেটা বললাম যে জায়গা থেকে সংকটটা তৈরি হয়েছে, যে এখন সালাউদ্দিন সাহেবের বক্তব্যের মধ্যে অনেকগুলো কথা আছে, যে উনি 3টা জায়গায় বলছেন যে এটা যদি হয়, এটা যদি হয়, এই যদি হয়, দেন ওইটার প্রশ্ন আসবে। তো এখন এতগুলো কথা যদি আসে, যে কোনো কারোর মধ্যে প্রশ্ন উঠবে না? না, উনি তো যেটা বলেছেন আইনসম্মত কথাই বলেছেন, আইনসম্মত কথা বলেছেন। যেহেতু আপনার উনি একজন এখন নির্বাচিত সংসদ সদস্য এবং আইন পরিষদের সদস্য, আইন প্রণেতা, বা মানে তখনও তিনি মানে বুঝতেন যে বিএনপি ক্ষমতায় আসবে বা বিএনপি এই ধরনের একটা দায়িত্ব পাবে, সেই হিসেবে কিন্তু দায়িত্বশীল আচরণই করেছেন, দায়িত্বশীল কথাবার্তা বলেছেন। কিন্তু উনি বলেছেন অনেকগুলো হয় যদি, বা এটা অনেকগুলো তো হইতে হবে। যেমন আপনি যদি বলেন যে বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকারের সংবিধান ছিল না, তত্ত্বাবধায়ক সরকার ছিল না, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের একটা সংবিধানের অংশ হিসেবে সুপ্রিম কোর্টের একটা রায় নিয়ে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে, এবং সেভাবে তারা কিন্তু একটা উপদেষ্টা কমিটি গঠন করেছে, এবং নির্বাচনটা সেভাবে হয়েছে। আপনি তো এটাকে চ্যালেঞ্জ করতে পারেন না এখন। কিন্তু এখন সংবিধানটাকে আপনার, হ্যাঁ, আমরা অনেক সময় স্বৈরশাসক অথবা আপনার ফ্যাসিস্টরা কিন্তু সংবিধানের দোহাই দিত সবসময়। আমরা ওই সংবিধানের দোহাই দিয়ে স্বৈরতন্ত্র বা ফ্যাসিজম কায়েম করতে চাই না, চাইবও না, এবং চাইলে সেটা কি পরিণত হয় দেশে এবং বিদেশে সেটা আমরা সম্যক উপলব্ধি করতে পারছি। এতটুকু জ্ঞান আমাদের আছে, এতটুকু আমাদের চিন্তা ভাবনার মধ্যে আছে। ধন্যবাদ জনাব রাজ্জাকি, এই কথাগুলো বলবেন। আর আমরা কিন্তু ভাই যেটা প্রশ্ন তুলেছে, এই প্রশ্ন সব জায়গাতেই আছে, যে বিরোধী দল শুধুমাত্র বিরোধিতা করবার জন্য কাজ করছে বলে অনেকে প্রশ্ন তুলছেন। ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন ভাই কতগুলো কথা বলছে। 1 নম্বর, এনসিপি স্বাক্ষর করে নাই জুলাই সনদে। স্বাক্ষর করা এবং না করা, ওই সময় স্বাক্ষরটা জাস্টিফাইড ছিল যখন স্বাক্ষর হচ্ছিল, কিন্তু যখন এটা গণভোটের সিদ্ধান্ত হইল তখন তো স্বাক্ষর কাজ করে না। স্বাক্ষর তো আছেই, নোট অফ ডিসেন্ট সহ আছে, নোটটা কাজ করে নাই বিধায়ী তো গণভোট। গণভোটে তো ছিল শুধু হ্যাঁ আর না, একটা নাম্বার 1। নাম্বার 2, আরেকটা বিষয় আপনি লক্ষ্য করেন, যারা স্বাক্ষর করছে ওই দিন, তাতেও স্বাক্ষর করার মানে যে তারা জুলাই সনদের আইনি ভিত্তি চায়, এই আস্থা হয় নাই। আর যারা স্বাক্ষর করে নাই এনসিপি, স্বাক্ষর না করা সত্ত্বেও কিন্তু মানুষের তার উপরে বিশ্বাস যে ওনরা জুলাই আইনি সনদ চায়।
এটা কিন্তু স্বাক্ষর না করলেও চায়, এটা কোনো সন্দেহ নাই। যেমন বাংলাদেশে এমন নেতা আছে 500 মসজিদ বানানোর পরেও তাকে ইসলাম বিদ্বেষী মনে হয়, আবার 500 মন্দির বানানোর পরেও তাকে ইসলাম বিদ্বেষী মনে হয় না, এইরকম নেতা আছে। এটার মানে হচ্ছে স্বাক্ষরটা জাস্ট মানে না করা উচিত ছিল, কিন্তু করে নাই, যে না করার কারণ কিন্তু কিছু আসা যায় না। যেহেতু গণভোটে গেলে স্বাক্ষরটা আর প্রয়োজন থাকে না হাবানাতে। 2 নম্বর হলো গণভোট আর স্বাক্ষর একসাথে কাজ করে না, কারণ স্বাক্ষরে কাজ করলে তো আর গণভোট যাওয়া লাগতো না। সেই বিতর্ক আমি শেষ করলাম। এইবার শুনি যে মন্ত্রী কি বলছে আপনার সমঝোতার চাঁদার ব্যাপারে। আমার প্রশ্ন এখানে, আমি সেলিম ভাইয়ের সাথে একমত, সেটা হচ্ছে এই, আপনি সমঝোতা কখন? আমি রাস্তা দিয়ে গাড়ি চালায় যাচ্ছি, আপনি চাঁদাবাজ দাঁড়ায় আছেন, আমি কি দাঁড়ায় সমঝোতা করবো? ভাই ওইটাকে আসলে মানে চাঁদাবাজি তো যেটা বোঝানো না, না, সমঝোতা হয় কিভাবে? আপনি চাইবেন, বাস মালিক না না সমিতি আছে না, ওই তো সমিতি আছে না, সমিতির লোক আমার কাছে চাইবে, তারপরে আমি সমঝোতা করব। কি আমি বুঝাইতে পারছি? আমি তো গায়ে করে গিয়ে সমিতিরে বলবো না যে ভাই কি দিতে হবে, এটা তো আমি বলবো না। সমিতি আমার কাছে চাইবে, তারপর আমি সমঝোতায় যাব। এই চাইবে কেন? প্রশ্ন তো নিজেদের কল্যাণ সমিতির সবগুলো আপনার কল্যাণের জন্য, আপনার কল্যাণ আপনার জনগণের কাছ থেকে টাকা তুলে কল্যাণ করতে হবে, কোথায় আছে? কোন জায়গায়, কোন বিধানে, বাংলাদেশের কোন আইনতে আছে যে আপনি একটা প্রতিষ্ঠান করবেন, সেইটা জনকল্যাণ নাম দিয়ে আপনি রাস্তায় দাঁড়ায় সমঝোতার ভিত্তিতে টাকা তুলবেন? আর সমঝোতার ভিত্তি মানে কল্যাণ সমিতিগুলোকে আমি যদি বোঝার জন্য বলি, কল্যাণ সমিতি যেগুলো আছে সবগুলোকে তো সমাজসেবা থেকে রেজিস্ট্রেশন দিতে হয়, হ্যাঁ, এবং তাদের ইনকাম কি হয় সেটা সমাজসেবা জানে, ইনকাম সাবমিট করতে হয় প্রত্যেক বছর। হ্যাঁ, আচ্ছা, সেটা তো রাষ্ট্রীয় সিস্টেমের মধ্যেই যে এই সমস্ত সমিতি পুরোটাই চলে ডোনেশনের টাকা দিয়ে। ডোনেশন, আমি তো সেই ডোনেশন তো তাদের সদস্যদের কাছ থেকে তুলবে। সেটাই তো বলতে, সদস্যদের কাছ থেকে। তার সদস্য কারা? শ্রমিকরা। শ্রমিকদের কি কোটা আছে যে মাসে তোমাদের এত দিতে হবে? হ্যাঁ, তাহলে তার চাঁদা না, তাহলে তার সেটা চাঁদা না। তাহলে তো মন্ত্রীর কথা ঠিক আছে। মন্ত্রী এটা বলে নাই। মন্ত্রী বলেছে যে সমঝোতার মধ্য দিয়ে। সমঝোতার মধ্য দিয়ে আপনি কথাটা বোঝান করে। সমঝোতা হয় কখন? প্রথম আপনি আমাকে চাইবেন, না চাইলে সমঝোতাটা কোথায় আমি বুঝলাম না তো। আপনি আমার কাছে চাঁদা চাচ্ছেন না, তাহলে সমঝোতা হবে কেন? চাইলে না সমঝোতা হবে কি? আপনি চাইছেন 500, আমি বললাম না ভাই 200 দিব। রাজ্জাকি ভাই, আপনি যেটা বলতেন, আমি লিগ্যাল ভাষার কথা বলতেন, লিগ্যাল ভাষায় তো আমি বলছি। আইনজীবী কথা বোঝাচ্ছেন যে বাসের শ্রমিক এবং মালিক সমিতিগুলো আছে, তাদের একটা আয় উৎস দরকার, তারা তো আর কোথা থেকে করবে না, তারা কি করে যে বাসগুলোর থেকে তাদের ইনকাম থেকে একটা অংশ নেয়। নো নো নাকি নো, কোনো আইনে নাই সেটা। ভাই আপনি তো এখন বানায় নেন। আচ্ছা, ওইটা ভ্যানে যদি তরকারি আসে, তারপরে যে মুরগি নিয়ে আপনি একটা ট্রাক রওনা দিছে, তার কাছ থেকে নিচ্ছেন, যে মুরগি যে বহন করতেছে তার কাছ থেকে নিতেছেন। এই মুরগির দামটা তো ঢাকায় বেশি পড়তেছে। গোলায় মূলার কেজি কত, ঢাকায় মূলার কেজি কত, এই দামটার তফাৎ হয় কেমনে? 20 টাকার থেকে 120 টাকা লেবুর তফাৎ। 20 টাকা হালির লেবু 120 টাকায় কিভাবে হয়? সমঝোতার ভিত্তিতে। আমি ঠিক বুঝলাম না সমঝোতাটা কি। প্রথম কথা আপনি চাইবেন, তারপর আমার সমঝোতা। আমার প্রশ্ন, আপনি তো চাইতেই পারবেন না। আপনি আমাকে চাইবেন কেন? আপনি আমাকে চাইবেন কেন? আমি চাইবো কেন সেটা বলছি আপনাকে। তো আপনি চাইবেন কেন? এটা তো রাষ্ট্রীয় ব্যাপার বৈধ করে দেয় নাই। এক আছে, আপনি যে কোনো একটা সমিতি চালায়, সমস্ত মেম্বার একটা ফিক্সড চাঁদা দেয়, তারা বিভিন্ন দাতার কাছ থেকে ডোনেশন নেয়। দাতার কাছ থেকে ডোনেশন, সেটা তো আপনি জানবেন না ডোনেশন কোনটা। আমি তো বারবার, আপনি সমঝোতা কথাটা আনছেন, তার মানে সমঝোতার প্রশ্ন আসে কখন? আপনি বিয়ন্ড দ্য লিমিট চাচ্ছেন বা প্রেশার